রিমা বিশ্বাসের লেখা গল্প প্রারম্ভ। সকাল থেকে ঝিরঝির বৃষ্টি, গরম তবু কম না। শ্রাবণ মাস চলছে। রাস্তায় বেরোলে কাঁধে বাঁক নিয়ে ছুটতে থাকা ভোলে বাবার ভক্তবৃন্দের ঢল। মানুষের ভক্তি দেখলে সত্যি আশ্চর্য লাগে। মানুষ মানুষের প্রতি কি এতটা সংবেদনশীল, না নিষ্ঠাবান যতটা ঈশ্বরের উপর? বাইরের হলঘর গমগম করছে মিশ্র গলার আওয়াজে। সোমদত্তা চুলে শ্যাম্পু করেছে, এখনো শুকায়নি। হেয়ার ড্রায়ার একটা কিনবে করেও আর কেনা হচ্ছে না। পাখার তলায় চুল উপুর করে মাথা নামিয়ে দাঁড়িয়ে। আজ বাড়িতে পূর্ণিমার পুজো রেখেছে ঠাকুরমা। পুজোর বাহানায় সবার সঙ্গে দেখা সাক্ষাতের একটা ইচ্ছা প্রকাশ করেছিল বুড়ি তার ছেলেকে। অখিলেশ, এই তো আর কদিন আছি বাবা, বয়স 90-এর কাছাকাছি। সামনের পূর্ণিমা চোখে দেখতে পাবো কিনা সন্দেহ। বাবা রাগ করলেন। ও আবার কী সব কথা? যা সত্য তাই বলি বাপু। তা শোনো না বাবা, যদি একটা সত্যনারায়ণ দিস আর বাড়ির আত্মীয়দের সব ওই দিন নেমন্তন্ন করিস, শেষবার দেখা হয়ে যেত সকলের সঙ্গে। কচি, লিলি, পুটু, সীতেশ, ওর বউ কত বড় হলো ওদের সব ছেলেপুলে। এখনই তো আর সমীর বিয়ে দিচ্ছিস না। মা শুনে প্রথমটা প্রতিবাদ করেছিল। তোমার মার এখন বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। এক পুজোর কাজ, তারপর এত লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এ কি মুখের কথা নাকি? শেষে ঠিক হলো বাড়িতে কোনো বড় অনুষ্ঠান যেহেতু আজ পর্যন্ত হয়নি, তাই বড় করে নারায়ণ পুজো হোক আর ছাতে প্যান্ডেল করে খাওয়ানো হোক লোকজন। একজন ঠাকুর আর হেল্পার রাখা হবে, ছাতের কোণে তারাই রাঁধা বাড়া করবে। হাতে হাতে খেতে দিয়ে দেবে মামা, মামাদের ছেলে আর পিসির ছেলে রাজন। রাজনের নাম শুনে তখন ফিক করে হেসে ফেলেছিল সোমদত্তা। বাবা ভুরু কুঁচকুলেও বলেছিল, পিসির আবার পেস্ট্রিজে লাগবে না তো ওর স্কলার ছেলের হাতে ভোগের খিচুড়ির বালতি ধরালে? বাবা রাগল, বলল সে তখন দেখা যাবে। মার মোটে ইচ্ছে ছিল না। চুলের তলায় একদলা চুল আঙুলে পেঁচিয়ে থুতু ফেলে জানালা দিয়ে ফেলে দিল। অপচয়, লোক খাইয়ে কেবল অপচয় হয়, তাও আবার আত্মীয়। যা হোক, এ নিয়েও তর্কাতর্কি হলো বাবার সঙ্গে। তার মতে মার কথা রাখা একমাত্র পুত্র হিসেবে তার কর্তব্য, আর তিনি তার শ্বশুরকুলের লোকজনকেও তো নিমন্ত্রণ করছেন। তবে মায়ের আক্ষেপ কিসের? আক্ষেপ যে নয়, এ এক বিষাদ। সোমদত্তার বয়স অল্প হলেও সে বোঝে। মানুষ এখন আর 90 ছুঁই ঠাকুরমার সময়কার মতো নেই। এখন সবার ভিতরে যেন একটা বিষধর সাপ ঢুকে বসে আছে, যাদের বিষথলি খুব তাড়াতাড়ি হিংসায় পূর্ণ হয়ে যায় যখন সে অন্য কারো ভালো দেখে, আর মুহূর্তে সে ছোবল মারে বিষ বাক্য বানে। তাই এত আয়োজন আর অর্থ ব্যয় করে নিজের অকল্যাণকারীদের পাত পেরে খাওয়ানোর বিপক্ষে তিনি। কিন্তু বুড়ো মানুষ ও তার পুত্র যে নাকি শ্রবণ কুমারের পদচারণ করে আসছে, তাদের ইচ্ছেকে কি করে আর নাকচ করা যায়? যদিও সোমদত্তার এখন একেবারে ইচ্ছে করছিল না ও ঘরে যেতে। চুল শুকিয়ে গেছে, আয়নায় দাঁড়িয়ে কানে ঝুমকো পড়ছিল। ঘরে ছুটে ঢুকলো রাপ্পা। তুর করে ছোটে, বড় মামার নাতি। ঝপাং করে ওকে কোলে তুলে কয়েকবার লোফালোফি করতেই তার খিলখিল হাসি। পিছনে দাঁড়িয়ে বড় মামার ছেলের বউ নবনীতা। হলুদ পিওর সিল্ক আর সোনার গয়নায় অলকানন্দা গাছ মনে হচ্ছে ওকে। এই এলে বুঝি? প্রশ্ন করে সোমদত্তা। খুব কম কথা বলে নবনীতা, বয়স কম, সোমদত্তার চাইতে 1 বছরের ছোট। হয়তো ওকে ওর বাড়ি থেকে শিখিয়ে দিয়েছে যাতে কম কথা বলে। বাইরে বেরিয়ে আসতে মায়ের শাসানি। আমি নয় পুজো নিয়ে ব্যস্ত, তুই কি করছিলি? বাড়িতে এতগুলো লোক, তাদের জল মিষ্টি কে দেবে? মনুর মা আসেনি? সে না এলে কি লোকের আপ্যায়ন করা হবে না? এ এক যন্ত্রণা। কি কখন হচ্ছে তা সোমদত্তা কি করে জানবে? মা এগুলো জাস্ট ইনফরমেশন হিসেবে জানালেও তো পারত। একজনের ঝাল অন্যজনের উপর ঝেড়ে কি দরকার ছিল সোমদত্তার মুড খারাপ করার? নবনীতা ওর সঙ্গে এসেছে রান্নাঘরে। ট্রেতে মিষ্টি আর জলের গ্লাস সাজালো দুজনে। সোমদত্তা বলল, রাপ্পাকে মিষ্টি দেব? আমার থেকে খাইয়ে দেব বলে ট্রে হাতে নিল নবনীতা। সোমদত্তার দাদুর আমলের বাড়ি। 2 বেডরুম হলেও এ বাড়ির আকর্ষণ 3টে। একটা বড় হলঘর, ছাদ আর একতলার উঠোন। হলঘরে প্রায় সব কাছের দূরের আত্মীয়রাই এসেছেন। একে একে প্লেট নামিয়ে হাতে দিচ্ছিল সোমদত্তা, নবনীতা ট্রে ধরে। একটা সময় মনে হলো মেঝেই যে তোষক পেতে বসার জায়গা করা হয়েছিল, সেখানে জিন্সের প্যান্ট আর সাদা কুর্তা পরা ছেলেটাকে ও চেনে না।
ফর্সা লম্বা, অমন লম্বাটে মুখের গড়ন ওদের পরিবারে কারণ নেই। এবার ফিসফিস শুনল পিসি আর বকুল দিদার মাঝে। বকুল দিদা মায়ের কাকিমা। পিসি বলছে, আমার ননদের ছেলে, ওই যে মেঝেই বসে। তোমার ননদ মানে খুকুর ছেলে? হ্যাঁ, একই পাড়ায় তো থাকে ননদ, প্রেম করে বিয়ে করলো পাড়ায়, এখন এক পাড়ায় বাস। দাদাকে বললাম ওদেরও একবার বল, যখন এতজন বলছিসই। দাদা বলল ঠিক আছে, একটা সময় তো খুব যাতায়াত ছিল ওদের বাড়ি। চাপা স্বরে জানালো পিসি। আগ্রহ বাড়ে বকুল দিদার। তার ছেলে এখন কি করে? কিচ্ছু না, যেমন বাপ তেমন ছেলে। বাপ তো একটা ফার্মে চাকরি করতো, মাইনেপত্তর বোধহয় ঠিকঠাক পেত না। তারপর সেও চাকরি ছেড়ে ধরলো ব্যবসা, ওই মেডিকেল সব যন্ত্রপাতি সাপ্লাইয়ের বিজনেস। চলে না সে অর্ধেক দিন। আমার ওনার থেকে তো টাকা ধার করে যায়। এ নিয়ে নিত্য অশান্তি। আরে আমরাও কি আর ধনকুবের? ওকে একবার মনে হয় দেখেছিলাম। দেখেছি তোমার ছেলে রাজেনের যেবার ডেঙ্গু হলো তখন নার্সিংহোমে গিয়ে দেখা হয়েছিল ওর সঙ্গেই। কথা বলে তো খুব মেধাবী মনে হয়েছিল সে সময়। কি যেন নাম ওর? নির্বাণ। নামটা এবার ধমনির ভিতর জোর ছুটল। নির্বাণ, হ্যাঁ, একে খুব মনে আছে সোমদত্তার। একটা সময় ওর আর পিস্ততে দাদা রাজনের আতঙ্ক ছিল নির্বাণ। ও আবৃত্তি করতে পারে, ডিবেট চ্যাম্পিয়ন, ভালো টেবিল টেনিস খেলে। নির্বাণ খুব ভালো বক্তৃতা দেয়, সে লেখাপড়াতেও ভালো। বাবা বলতো এরকম মাল্টি ট্যালেন্টেড বাচ্চা কেন যে আমাদের ঘরে জন্মায় না। তখন সোমদত্তা আর রাজন দুজনেই ভাই বোনের সহজাত শত্রুতা ছেড়ে একে অপরের শুভানুদ্দেয়ী হয়ে উঠত। ছাতের কার্নিশে পিঠ করে রাজন বলতো, মামার অতিরিক্ত বাড়াবাড়ি, বল সমী, কি এমন স্পিচ দেয় ওই নিবুটা? ভালো করে মুখস্থ করলে আমিও দিতে পারি, কিন্তু আমি পড়ি না, তাই তুইও পারতিস। সোমদত্ত তখন 8 বছর বয়স, কিন্তু বাবার মুখে অন্য বাচ্চার প্রশংসা হজম করার মতন সহ্য শক্তিও হয়নি। তাই রাজনের সঙ্গে বসে নির্বাণের সমালোচনা ছিল খুব পছন্দের বিষয়। বলতো, আর কি অহংকার রে রাজুদা, মুখের দিকে তাকায় না পর্যন্ত। আমি তো ভুগি, একেবারে ঘাড়ের উপর বাড়ি। তুই ভাব তবে কতটা সহ্য করতে হয়। বেশ নাক উঁচু ছিল নির্বাণ ছোট বয়সে। একবার বাড়ির চাপে ওর হাত ধরে খেলতে যাওয়ার কথা বলতে হয়েছিল। নির্বাণ ওর মায়ের গা ঘেঁষে বসে রইল। সকলের অনেক পীড়াপিড়িতেও সে বলল ওর সঙ্গে খেলবো না, ও বাংলা বানান বড় ভুল করে। সে হাসছিলকে লিখেছিল হাসছিল, একদম বাজে মেয়ে। ওর মা ওর ঠোঁটের উপর মারল সপাটে চাপ্পড়। চোখ পাকিয়ে বলল, বাড়ি চলো, হচ্ছে তোমার। সামনে দাঁত পড়েছে সবে তখন নির্বাণের। সেই ফাঁকা দাঁতে এত বড় হাঁ করে সে তখন ঘর ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। বাড়ি শুদ্ধ লোক ওকে ভোলাতে ব্যস্ত। কেউ কমলা লেবু দিচ্ছে, কেউ রাজনের খেলনা গাড়ি, কিন্তু সে কিছুতে থামে না। মা আদর করো, মা আমায় কোলে নাও করে চেঁচাচ্ছে। হাসিতে পেট ফাটছিল সোমদত্তা রাজনের। দুজনে ছুটে চলে এসেছে ওদের মিটিং করার গোপন ঠেকে ছাতে। রাজন হাঁপাচ্ছে, বনি কি করলি রে, পুরো কাঁদিয়ে ছাড়লি? সোমদত্তা রাগে ফুঁসছে, কিন্তু রাজুদা ও কি শয়তান দেখ, আমার ক্লাসের খাতা ঘেঁটেছে, নইলে বানান ভুল জানবে কি করে। আর জানিস ও খাতায় মিস কালিতে লিখেছিল গরু। সে অনেক কাল আগের কথা। তারপর তো পিসির অহংকারের ঠেলায় তার সঙ্গে সম্পর্ক প্রায় কানায় এসে ঠেকেছে। সেখানে পিসির ননদের পরিবারের সঙ্গে আর কিসের সম্পর্ক রাখা। প্রায় 15 বছর পর সোমদত্তা নির্বাণকে দেখছে, তাই চেনা যায়নি। রসগোল্লার সন্দেশ রাখা প্লেট নির্বাণের দিকে এগিয়ে দিল সোমদত্তা। ও হাত বাড়িয়ে নিতে গিয়ে তাকালো ওর দিকে। ছেলেটার চোখ দুটো ভারী মায়াবী, বুদ্ধিদীপ্তও বটে। চশমা পরায় দেখতে স্টুডিয়াস মনে হচ্ছে। হায়, এই নির্বাণের কিছু হলো না জীবনে? তুমি কি রাজন না? নির্বাণ জিজ্ঞেস করল। রাজন না হলো সোমদত্তার মেজো মামার মেয়ে। ও যে সময় এ বাড়িতে আসতো তখন খুব আসা যাওয়া ছিল ওদের। রাজন্না পড়াশোনায় খুব ভালো ছিল, ওরা জিকে নিয়ে খুব কথা বলতো। তবে ইনি এখনও তাকেই মনে রেখেছেন। মুখটা বেঁকেই যাচ্ছিল, তাও নিজেকে ঠিকঠাক রেখে গম্ভীরভাবে সোমদত্তা নিজের পরিচয় দিল। ও যেন বিশ্বাস করতে পারল না। বলল, এ মা, তুই তো নেড়ি ছিলি। রাগে শরীর জ্বলে উঠেছে সোমদত্তার। ইচ্ছে হচ্ছিল মিষ্টির ট্রেটা ওর মাথায় ছোঁড়ে। তুমি নেড়ি দেখছো আমায়? অবশ্যই এ দোষ মা বাবার। চুল পাতলা ছিল বলে দুদিন অন্তর অন্তর ন্যাড়া করাতো।
যদিও সে নিজের হতবাক ভাব কাটিয়ে বলে উঠল, সরি সরি, আই ডোন্ট মিন দ্যাট। আসলে ছোটোবেলায়। আর দাঁড়ায়নি সোমদত্তা। পাশে বসা পাড়ার অনুরাধা কাকিমাকে প্লেট এগিয়ে দিলে। উনি প্লেট নিতে নিতে বললেন, সমী, তুই এখন কি করছিস রে? এই প্রশ্নটা যে কোনো বেকার ছেলে মেয়ের কাছে একটা কলঙ্কের মতন। প্রশ্নকর্তা বেছে বেছে তাদেরকেই এই প্রশ্ন করে যার কর্মজীবন সম্পর্কে সে ভালোভাবে অবগত। কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার কি সরকারি চাকরি পেয়ে গেলে তার কেরিয়ার নিয়ে প্রশ্ন করতে বড় ভয় হয়, কারণ উন্নতি, সফলতা ও ঐশ্বর্যের কাহন শুনতে গেলেই যে হিংসের বিষ পিঁপড়েরা ছেঁকে ধরে। কিন্তু প্রশ্ন করলে তো আর এড়িয়ে যাওয়া যায় না। তাই সোমদত্তা ওর অস্বস্তি সঙ্গে নিয়ে বলে, ওই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। কথাটা যেন মৌচাকে ঢিল ছুঁড়ে দিল। আসল লুফে নিল কারো শোচনীয়তা। মেশো বললেন, সরকারি চাকরি পেতে হলে একেবারে টপ ক্লাসের রেজাল্ট আনতে হবে, মিডিওকারদের কিচ্ছু হবে না। কত কম্পিটিটর একবার ভাবুন, পাশ থেকে বলল বড় মামা। পাড়ার মন্টু ঘোষ বলল, আর এরা তো খালি এসএসসির জন্য ছুটবে। কটা বাঙালি ছেলে মেয়ে আছে বলুন তো যারা ইউপিএসসির জন্য বসে? তার সোমদত্তার কিসে অনার্স ছিল? একটা শ্বাস চেপে বলে সোমদত্তা, হিস্ট্রি। হেসে উঠল দাস কাকু। হিস্ট্রি পড়তে পড়তে হিস্টোরিয়া রোগ হয়ে যাবে, কিন্তু কামে কিচ্ছু আসবে না। ওই তো নয় স্কুল টিচার, আর যদি খুব ভালো হও তো প্রফেসরই, আর নয় তো ঠেলাঠেলি করো সরকারি চাকরির পিছনে। এখন যা যুগ পড়েছে তাতে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে আর কিচ্ছু করে খেতে হবে না। কেউ একজন বলল, কেন ব্যাংকার? মেশো বলল, কিন্তু তাতে অঙ্কে ভালো হতে হবে। হিস্ট্রি স্টুডেন্ট কিন্তু অঙ্কে। কিরে সমী, তুই মাধ্যমিকে অঙ্কে কত পেয়েছিলি জানো? না, ম্যানেজমেন্ট পড়লেও চাকরির সুযোগ আছে, ওরা চাকরির ক্যাম্পাসিং করে। ধুর ধুর, ওই তো আমার বোনের ছেলে লাখ লাখ টাকা খরচ করে ম্যানেজমেন্ট পড়ে এখন বেকার পড়ে আছে, ফ্যাফা করে ঘুরছে। তবে সেও পড়াশোনাই ওই রকম। তা তোর কি প্ল্যান? সোমদত্তার এতক্ষণে কানের লতি গরম হয়ে গেছে। এরা কি ওর চাকরি জোগাড় করে দেবে? নিশ্চয়ই নয়। তবে এত আগ্রহ কেন? ঠিক সে সময় ঘরে ঢুকলো রাজন। ওকে দেখে পিসির গলায় আবেগ ছলকে পড়ল। এই দেখো, এতক্ষণে বাবুর সময় হলো। কি করছিলি রাজু এতক্ষণে বাড়িতে? কখন ঘুম থেকে উঠলি? রাজন এখন কি করছে? পিসিকে জিজ্ঞেস করলো পাড়ার দাস কাকু। পিসির ঠোঁট কাঁপছে, গলার স্বর। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই তো পরপর চাকরির অফার। ছেলে বলে, মা আমাকে কি এরা ইঞ্জিনিয়ার হতে দেবে না? লোকে বলে চাকরি নেই চাকরি নেই, কিন্তু কই, আমি তো বুঝি না। ও এখন ডিটিসি প্রাইভেট লিমিটেডে আছে। ওদের কোম্পানিই তো কলকাতার সমস্ত রাস্তা, ব্রিজ এগুলো করছে। এবার প্রিন্ট অফ সাইলেন্স চারিদিকে। মানুষ আর এ নিয়ে কথা বলতে চায় না। সোমদত্তা যেন শ্বাস নিয়ে বাঁচল। রাজনের ইদানিং অহংকার হয়েছে তা সোমদত্তা জানে। কথা মেপে বলে। হাসতে হলে ভাবে বোধহয় একটু বেশি নিজেকে দেখিয়ে ফেলা হচ্ছে। রাজনের ছোটবেলার দুষ্টুমুখটাও আর এখন নেই, পুরো বদলে ঘাড়হীন বোয়াল মাছের মতন লাগে ওকে। ভুরুর অংশটা উঁচু, অথচ কপালটা বসা। মুখে ক্রূরতার ছাপ স্পষ্ট। আগের মতো ওর সঙ্গে একেবারে আর ভাব নেই সোমদত্তার, কিন্তু তুতো ভাই বোন, কিছু ফর্মালিটি করতেই হয়। ওর পাশে গিয়ে বসতে রাজন নিজের মোবাইলে চোখ রেখে বলল, কি করছিস এখন? এবার বড় রাগ হলো সোমদত্তার। তুই তো খুব ভালো রেজাল্ট করে ইঞ্জিনিয়ারিং পাশ করলি, অথচ এত বাজে মেমোরি কেন? রাজন ওর উঁচু ভুরু কোঁচকায়। আমি এখন কি করছি সেটা মনে করিয়ে দিতে হবে? বারবার বলেও মনে রাখতে পারিস না? দেখ ভাই, মনে রাখার মতন কিছু তুই করিস বলে তো মনে হয় না, সে উত্তর দেয়। নির্বাণ এর মধ্যে উঠে এসে হাত বাড়ায় রাজনের দিকে। কিরে, কখন এলি? এই তো জাস্ট ঢুকছি। কাল ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা দেখলি? ঠোঁট পুরু করে মাথা দুপাশে নাড়ল নির্বাণ। আরে দেখিসনি? কি করলি তাহলে? কি করছিলি ভাই তখন? কবিতার বই পড়ছিলি? সোমদত্তা অকপট। কেন রে, কবিতার বই পড়া কি খারাপ? অবশ্যই না, কিন্তু ইম্পর্ট্যান্ট একটা স্পোর্টস পেলে কখনোই না। তুই আজকাল নিজেকে খুব পারফেক্ট মনে করিস, তাই না রে রাজুদা? হতে পারে, বিকজ আমি সাকসেসফুল। নিজের মেরিটে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছি, তাই নিজেকে পারফেক্ট মনে করার জায়গাটা আমার আছে। লাল পেরে সাদা শাড়ির বকুল দিদাই এবার ওদের মাঝে উঠে এসেছেন। তিনজনকে দেখে বললেন, তুমি খুকুর ছেলে তো? আমি কে বলো তো? নির্বাণ বুঝতে পারছিল না কি বলবে। উনি বললেন,
সম্পর্কে তোমার দিদা হই। সম্পর্ক জেনে নির্বাণ প্রণাম করলে উনি চিবুক ধরে বললেন, রূপ যা পেয়েছ তাতে মেয়ে পেতে কোনো অসুবিধা হবে না, কিন্তু চাকরি না জোটালে বিয়ে করবে কি করে? নির্বাণ চুপ করে রইল। পাশে এসে দাঁড়িয়ে ওনার ছেলের বউ মিতালি মামি বললেন, ছোটবেলায় কি ভালো ছিলি তুই লেখাপড়ায়, আর সায়েন্স নিলি না কেন? কেন, ও কি নিয়ে পড়েছে? বকুল দিদা জিজ্ঞাসা করল। মিতালি মামি বলল, ওই তো ওর পিসি বলল বাংলায় অনার্স নিয়ে পড়ে, এমএ করে এখন পুরো বসা। দেখ দেখি, এক ছেলে কোথায় বাপ মায়ের সম্বল হবি তা না, তাই খুকুর মুখটা অমন শুকনো। সোমদাতা ঘাড় উঁচু করে দেখে নিল নির্বাণের মায়ের মুখটা। কোথাও তো তাকে ডিপ্রেসড মনে হলো না, বেশ ফুর্তিতে হাসাহাসি করছেন। কিন্তু এই সতেজতা এরা কতক্ষণ থাকতে দেয়, এই হলো দেখার। একে একে ছাতে সবাই খেতে গেলে হল ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মানুষের ভিতর বসেছিল সোমদত্তার নির্বাণ। নিজেকে কারো গোত্রে পাওয়ায় কিছুটা আশ্বস্ত লাগছিল। সোমদত্ত প্রশ্ন করল, ছোটোর থেকে তো তুমি খুব জিনিয়ার ছিলে, মানে এরকম শুনেই বড় হয়েছি, ভাবিনি তোমাকে বেকার থাকতে হবে। কেন হলো তোমার কেরিয়ারে এরকম একটা ডিজাস্টার? সমী, সত্যি কি তোমার মনে হয় লাইফ সেট করা মানে 9 to 5 জব, এডুকেশান, নলেজ এগুলোর কোনো দাম নেই? যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার উইজডম দিয়ে নিজেকে 5 জনের একজন প্রুভ করতে পারছো, ততক্ষণ তুমি একটা বিগ ফেলিওর ছাড়া আর কিচ্ছু না। আর প্রুভ করা মানে একটা বড় সংস্থায় ঢুকে উঁচু পদের মানুষটার আগে স্যার করা। ওয়েল, চাকরি করে টাকা রোজগার করাকে তুমি যদি তাই মনে করো তো তাই, কিন্তু সমাজে একজন বেকারের কী স্ট্যাটাস তা নিশ্চয়ই বুঝতে পারছো। তুমিও তো চেষ্টা করছো। কি মনে হয় সবার কাছে চাকরিটা কি সমান সুযোগে আসে? এর উত্তর দিতে পারল না সোমদত্তা। যে নিজেই অসফলতার স্বাদ চেখে চলেছে, সে অপরকে সফল হওয়ার কি টিপস দেবে? ছাদে খেতে বসেছি। ডেকোরেটর চেয়ার টেবিল বসিয়ে গেছে, খিচুড়ি, বেগুনি, লাবড়া, পায়েস, পাঁপড়, চাটনি। একজন বললেন, একটা পুজোর পিছনে অখিলেশদা যা খরচ করলেন তাতে বোঝা যাচ্ছে মেয়ের বিয়েতে কীরকম করবেন। হ্যাঁ, এ একেবারে আম্বানির প্রি ওয়েডিং। এবার মধ্যবিত্ত এই রীতি চালু করবে। মধ্যবিত্ত তো বড়লোকের কপি করে নিজেকে বড়লোক ভাবতে চায়। ওই কথায় আছে না, গরিব মানুষ ফড়িং খায় আর ঘোড়ায় চড়ে হাঁকতে যায়। কথাটায় হাসি ডোল উঠল। মেশো বলল, অখিলেশ এবার মেয়ের বিয়েই বরং দিয়ে দাও। চাকরির যা বাজার, ও চেষ্টা করে লাভ নেই। এখন যে আমার আপনার যুগ নেই দাদা, নিজের পায়ে যতক্ষণ না দাঁড়াচ্ছে ততক্ষণ আজকালকার মেয়েরা বিয়ে করতে চায় না। সে কি, তা না দাঁড়ালে কি আজীবন আইবুড়ো থাকবে নাকি? এই যেমন নির্বাণ, কি করো জানো তুমি? ক্রমাগত হুল ফুটলে একটা প্রতিরোধের প্রতিবদ্ধ ক্রিয়া একটা সময় কাজ করেই। সোমদত্তা তাই লঘুগুরু ভুলে বলে ফেলল, নির্বাণ ঘাস কাটে আর আমি তা ঝুড়িতে তুলি। আর বিয়ের কথা বলছো মেশো? আমরা তো আর মা মাসের মতন সভ্য ভদ্র নই যে নিজের ব্যক্তিগত প্রয়োজনে টাকার দরকার হলে চাইব আর মুখ ঝামটা খেয়ে চুপ করে বসে থাকব। আমরা জীবনে জীবন সঙ্গী চাই, লাইফ পার্টনার চাই, প্রভু চাই না। কেমন? কথাটায় চোখ গোল করে সব তাকিয়ে রইল, যেন মাছ বাজারে বোমা ফেটেছে। খেতে আর ইচ্ছে করছিল না সোমদত্তার। এঁটো হাতে উঠে এসে নিচের বাথরুমে মুখ ধুয়ে নিল। ওর পিছনে দাঁড়িয়েছিল নির্বাণ, মুচকে মুচকে হাসছে। সোমদত্তা চোখ সরু করে বলল, কি হয়েছে? তুমি যে এভাবে ফাটবে তা ভাবিনি। তুমি দেখছিলে না আমাদের হ্যারাস করে ওরা মজা পাচ্ছিল? পাবে না কেন, ওরা লাইফে কেউ সুখী নয়। তাও কারো লাইফে কোনো অপূর্ণতার একটা কুচো পেলেই সেটাকেই টেনে আনে। সোমদত্তা দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু এভাবে আর কত ঘেউ কুকুরের মতো চেল্লাবো? জানি না, চাকরি সত্যি হয়তো পাবো না, পেলেও তা বিরাট টাকার অ্যামাউন্টের কিছু হবে না। কিন্তু তুমি যেমন বললে ঘাস কাটার ঝুড়িতে তোলা, এই আইডিয়াটা মন্দ নয়। অবাক চোখে তাকায় সোমদত্তা, হাসে নির্বাণ। একটা বিজনেস শুরু করলে কেমন হয়? ঘাসের? নির্বাণ হো হো করে হাসে। বইয়ের। আমরা নিজে তো কম্পিটিটিভ পরীক্ষায় বসছি, আমাদের অভিজ্ঞতা আছে। নয় নিজেরা নাই চাকরি পেলাম, কিন্তু যদি অন্যদের তৈরি করতে পারি। আজকাল মার্কেটে কম্পিটিটিভ পরীক্ষার বইয়ের খুব ডিমান্ড। হিস্ট্রি আর বাংলা দিয়েই নয় চলো শুরু করি। তারপর বিজনেস এক্সপ্যান্ড করতে কতক্ষণ? সঙ্গে খুলব নিজেদের কোচিং ইনস্টিটিউট। কত টাকা লাগবে জানো? লোন নেব? হবে? নিশ্চয়ই।
আকাশে মেঘ কেটে ঝলমলে রোদে ভরে গেছে উঠোন। সোমদত্তা ভেজা উঠোনে দাঁড়িয়ে। একটা নতুন স্বপ্ন, একটা আলোমাখা আশা। সত্যি কি গতি পাবে থেমে থাকা বেকারত্বের জীবনে? পিছনে দাঁড়িয়ে নির্বাণ। তাছাড়া তুমি তো একজন পার্টনার চাইছিলে। ওই দিদাটা বলল না, রূপের জোরে মেয়ে আমার ঠিক জুটে যাবে। এখন তোমার কল্যাণে যদি ব্যবসা জমাতে পারি। ঘুরে সোমদত্তা বলে, একে বলে গাছে কাঁঠাল গোঁপে তেল। আগে গাড়ি রাস্তায় তো বেরোক, তারপর সিগন্যাল পারের কথা। নির্বাণ বুকের উপর দুহাত আড়াআড়িভাবে রেখে তাকিয়ে আকাশে বলল, আমি কেন যেন একটা স্বপ্নকে বাস্তব হতে দেখছি। শুধু অপেক্ষা প্রারম্ভের। সোমদত্তও তাই ভাবছে তখন। আগে শুরু তো হোক, তারপর নিশ্চয়ই শিখে যাবে অন্ধগলি ঘুপচি আর খানাখন্দ পার করার কৌশল। অনেক দিনের অন্ধকার যাপনের পর দেখতে কি পাবে না আশার আলো? ওদের দু চোখে তখন রঙে মাখামাখি। রঙিন লিফলেট, বোর্ড, সারি সারি বেঞ্চ, কভার ফটো, বাঁধানো বই। আকাশে উঠছে লিফলেট, বইয়ের পাতা, আর দুহাত তুলে আনন্দে লাফাচ্ছে শত শত নির্বাণ আর সোমদত্তারা। আর কেন? আর কত বেকারত্বের তকমা, আর সেই সুযোগের হেনস্থা বইবে ওরা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।